এইমাত্র পাওয়া গরম খবর, তারেক রহমানের সাজা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিচারককে ভয় দেখিয়ে তারেক রহমানের সাজা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতির মামলার রায় ঘোষণা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিচারক মোতাহার হোসেন। সে সময় ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। তারেক রহমানকে সাজা দিতে পিস্তলের ভয় দেখানো হয় বিচারককে। কিভাবে পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানের সাজা দেওয়া হয়েছিল, এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে শেখ হাসিনা দুঃশাসনের অজানা ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস। কোন মামলার রায় কি হবে তা নির্ধারণ করতেন শেখ হাসিনা। এবার হাসিনার অপকর্মের গোপন তথ্য ফাঁস করে দিলেন সাবেক বিচারপতি এস.কে সিনহা। কিভাবে বিচার বিভাগে হস্তক্ষেপ করে কোন মামলার রায় কি হবে তা নির্ধারণ করে দিতেন শেখ হাসিনা। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমানকে একটি মামলায় অন্যায়ভাবে শাস্তি দেওয়ার জন্য বিচারপতিকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সাবেক বিচারপতি এস.কে সিনহা বলেন কোন আসামিকে কি শাস্তি দেওয়া হবে সেটাও নির্ধারণ করে দিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জাতীয় আরও কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের অনেক নেতার বিরুদ্ধে বেপরোয়া হওয়ার অভিযোগ। তবে এবার জিরো টলারেন্স হাইকমান্ডের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে একটি মামলায় সাজা দেওয়ার জন্য বিচারককে পিস্তলের ভয় দেখানো হয়েছে। তাকে জোর করা হয়েছে যাতে তাকে জেলদণ্ড দেওয়া হয়। হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সিনহা 2017 সালের 11 নভেম্বর হঠাৎ দেশ ত্যাগ করেন। দীর্ঘদিন পর দেশ ত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশ টিভির কাছে। অর্থাৎ হলো কোন মামলাটা কোর্টে তুলতে হবে, কোনটা হিয়ারিং করতে হবে, এইটাও কিন্তু প্রধানমন্ত্রী নিজে রেগুলেট করতেন। ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। ঢাকার বিশেষ জজ আদালত 3-এ বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার। রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারদিক থেকে আসতে থাকে নানা চাপ, হুমকি। তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে। বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর চাপ আরো বেড়ে যায়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, পরে আইন সচিব হন আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সিনহা 2017 সালের 11 নভেম্বর হঠাৎ দেশ ত্যাগ করেন। তবে পেছনের গল্প কি তা হয়তো জানা হয়নি দেশবাসীর। দীর্ঘদিন পর দেশ ত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশ টিভির কাছে। কানাডা থেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কি ঘটেছিল তার সঙ্গে। আমি যদি রায়টা সরকারের পক্ষে দিতাম, আজকে সুপ্রিম কোর্ট চলে যেত, একেবারে কোথায় চলে যেত আমি জানি না। সাক্ষাৎকারে তুলে ধরেন কি অন্যায় কাজ করতে বাধ্য করত শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিলেন, তারেক জিয়ার নাকি কি একটা মামলা কোথায় করতে, এটা আলোচনা করা। অর্থাৎ হলো কোন মামলাটা কোর্টে তুলতে হবে, কোনটা হিয়ারিং করতে হবে, এইটাও কিন্তু প্রধানমন্ত্রী নিজে রেগুলেট করতেন। সবগুলাই প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া হতো না। শুধু তাই নয়, তার কথা অমান্য করার অপরাধে ডিজিএফআই ও তার নির্ধারিত কিছু বিচারক দিয়ে হয়রানির কথাও তুলে ধরেন সিনহা। এই বিচারকরা সেখানে ক্ষান্ত হন নাই, তারা হাইকোর্টের বিচারকদের সঙ্গে রাত্রে আলাপ করে আমার বিরুদ্ধে অনেকগুলা প্রোপাগান্ডা দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ আপনারা দেখেছেন কিভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে মানুষদেরকে কি পরিমাণ হয়রানি করেছে, কি পরিমাণ করেছে লুটপাট, রাহাজানি, ডাকাতি, হত্যা। এমন কোনো কৃতকর্ম নেই, এমন কোনো খারাপ কাজ নেই, এমন কোনো অন্যায় ছিল না যা সাবেক এই প্রধানমন্ত্রী করেননি। তিনি নিজে ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য অন্যায়ভাবে যাকে ইচ্ছা, যাকেই নিজের ক্ষমতার জন্য আশঙ্কা মনে করেছেন তাকেই তিনি গুম করেছেন, হত্যা করেছেন, বা এমন অবস্থা তৈরি করেছেন যা জীবনে কখনো যেন সে মাথা তুলে দাঁড়াতে না পারে। এরই ধারাবাহিকতা তার এই ভয়াল ছবল থেকে
বিচারপতিরাও স্বাধীনভাবে বিচারের কাজ পরিচালনা করতে পারেননি। তিনি বিচার কার্যকে নিজের আজ্ঞাবহ বানিয়ে এমনভাবে সাজিয়েছিলেন যাতে বিচারপতিরা তার পা চাটা গোলাম হয়ে থাকে। বিচার বিভাগকে সমস্ত প্রকার শাস্তি নির্ধারণ করে দিত এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। কার কী শাস্তি হবে, কে কী শাস্তি পাবে, ফাঁসির আসামি ফাঁসি পাবে না ছাড়া পাবে, আর যে ফাঁসির আসামি নয় তাকে ফাঁসি দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে, সব কিছু নির্ধারণ করতো ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা। যার কারণে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রলীগের তার আদরের সন্তানেরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, অন্যায়ভাবে ব্যভিচার করেছে, নারী নির্যাতন কেলেঙ্কারি করেছে, যার কারণে তাদের ধর্ষণ লীগ নামে পরিচিত হয়েছে। অথচ তাদেরকে গ্রেফতার করে নিয়ে হাজতে বসে ওই ফ্যাসিস্ট সরকার নিজের দলের লোক বলে বিরিয়ানি খাইয়েছে। অন্যদিকে একজন নিরপরাধ লোক যে নিজের বিয়ে করা স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, সে তার মতের বিপরীতে কথা বলতো বলে তাকে জেল হাজতে তিনটা বছর আটকে রেখেছে। অর্থাৎ স্বীয় দলের লোকেরা যত অন্যায় করুক না কেন, অপরাধ করুক না কেন, তাদের 7 খুন মাফ, কিন্তু নিজের বিপরীত নিজের মতের ভিন্ন কেউ আসলেই তাকে আর নিস্তার দেওয়া হতো না। তার শাস্তি হতো ওই অন্ধকার জিন্দানখানা কারাগার। সেখানে তাকে দিনের পর দিন ধুকরে তাকে দিন কাটাতে হতো। এমনই এক পরিবেশ, এমনই এক পরিস্থিতি, ভয়ঙ্কর এক স্বৈরাচারমূলক দেশ করতে চেয়েছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শুধু তাই নয়, মানুষের গণতান্ত্রিক অধিকারকে সে কেড়ে নিয়েছিল। তার ছোবল থেকে কোনো মানুষই রেহাই পায়নি। তার 20 দাঁত, যা কি ইচ্ছা সে তার উপরেই তার 20 দাঁতের কামড় দিয়ে তাকে শেষ করে ফেলেছে। সে ছিল একটা নাগিন, যে তার ভয়াল ছোবল দিয়ে হাজারো লাখো মানুষের জীবনকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। যার ছোবলে আমরা দেখেছি ছোট ছোট মাসুম বাচ্চা তারা ঘরে থেকেও নিরাপদ থাকতে পারেনি। আমরা কোটা সংস্কার আন্দোলনে দেখেছি ছোট বাচ্চা সে জানালা লাগাতে গিয়েও তার মাথার সামনে দিয়ে গুলি ঢুকে পিছন দিক থেকে বের হয়ে দেয়ালে লেগে দেয়ালের প্লাস্টার পর্যন্ত খসে পড়ে গিয়েছে। এমন ছিল তার আগ্রাসন। জনগণকে সে পিষ্ট করে নিষ্পেষিত করে দিতে চেয়েছিল এবং যতটুকু সম্ভব সে করেছেও বটে। করে শেষ করে দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ করে দেশকে দেউলিয়া করে সে এখন পালিয়ে ভারত অবস্থান করছে। এমন ফ্যাসিস্ট যে সরকারের কারণে কোনো বিভাগই স্বাধীনভাবে তাদের কাজ পরিচালনা করতে পারেনি। শুধু বিচার বিভাগও নয়, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রত্যেকটা সেক্টর, ভোট কমিশনার, প্রত্যেকটা সেক্টরেই যেগুলো যারা সরকারি আমলা ছিলেন সকলেই ওই ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ ছিলেন। তাদের সকলকেই শেখ হাসিনার কথা মেনে চলতে হতো। যদি কেউ তার কথা শোনেনি তো তাকে হয়তো বরখাস্ত করা হয়েছে, নতুবা অপহরণ করে গুম করে মেরে ফেলা হয়েছে। এমন এক স্বৈরাচারমূলক আচরণ ছিল এই ফ্যাসিস্ট সরকারের। তার সবচেয়ে বড় আক্রোশ, সবচেয়ে বড় হিংসাত্মক তার দৃষ্টি ছিল বিএনপির প্রতি। তাই বিএনপির তৃণমূল নেতা থেকে শুরু করে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কেউই তার আগ্রাসন থেকে রক্ষা পায়নি। বিএনপি দলটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে সে। মামলা, হামলা, গুম, হত্যা, লুটপাট এমন কিছু নেই যে করে নাই। আর জামাত ছিল তার দ্বিতীয় শত্রু। ফলে জামাতের সকল আমির যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, যারা বড় বড় নেতৃস্থানীয় ছিলেন, তাদের সকলকেই সে ফাঁসি দিয়ে, তা অন্যায়ভাবে রাজাকার তোকমা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে শেষ করে ফেলেছে। এমনকি সে চলে যাওয়ার আগে এই জামাত দলটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল। তার বিরোধী দলকে সে এভাবেই কোণঠাসা করে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করে দিয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনার সেই মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
এবং সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা ব্যক্ত করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।